জেদ না থাকলে জীবন শেষ হয়ে যাবে। তুমি যদি স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নগুলো পূরণ করতে চাও, তুমি যদি তোমার ইচ্ছা চাহিদা অনুযায়ী জীবন কাটাতে চাও, তুমি যদি জীবনকে সুন্দর করতে চাও, তাহলে জেদ ধরতে হবে এবং যেটা করতে চাও সেটাতে নিজের 100% দিতে হবে। তুমি জানো, আমি জেদি মানুষগুলোকে ভয় পাই। আমি মনে করি এদের জীবনে যখন তখন যা কিছু ঘটে যেতে পারে। এরা এদের জীবনকে যখন তখন যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে। তুমি অনেকবার শুরু করেছো, অনেকবার চেষ্টা করেছো, কিন্তু সেটাকে শেষ করনি। তোমার সমস্যা ট্যালেন্ট নয়, তোমার সমস্যা অলসতা নয়, তুমি জেদ ধরো না। জেদ অন্য জায়গায় কাজে লাগানোর পরিবর্তে নিজের জীবনকে সাজানোর ক্ষেত্রে নিজের জীবনের সফলতা আনার জন্য জেদ ধরাটা প্রয়োজন। আমরা যে বলি না যে পজিটিভ থাকো, নিজের উপরে বিশ্বাস রাখো, এগুলো করলে সফলতা পেয়ে যাবে, না। শুধুমাত্র পজিটিভ থাকলাম, নিজের উপরে বিশ্বাস রাখলাম, এটা করে কখনো সফলতা আসে না। সফলতা আনার জন্য কিছু করতে হবে এবং সেটার উপরে অটুট থাকতে হবে যে শেষ পর্যন্ত এটাকে আমি করব। এটা আমার জেদ যে আমি করব মানে করব, এমন জেদি হওয়াটা প্রয়োজন। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ কষ্ট পেলে বলে যে আমার দ্বারা হবে না, আর এক ধরনের মানুষ কষ্টগুলোকে সহ্য করে এবং জেদ ধরে বসে থাকে যে হ্যাঁ, শেষ পর্যন্ত করতে হবে, তাতে যতই কষ্ট আসুক, যতই সমস্যা আসুক, যতই প্রবলেম আসুক না কেন। আজ যদি তুমি তোমার জীবনের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে অনেক স্বপ্ন ছিল, অনেক প্ল্যান ছিল, কিন্তু সেগুলো একটা জায়গায় এসে থেমে গেছে যেখান থেকে কষ্ট শুরু হয়েছে। আর এই জায়গাতে এসেই 90% মানুষ হেরে যায়। কারণ সবাই তো সফল হতে চাই, কিন্তু কেউ ব্যথা সহ্য করতে চায় না। দেখো, সফলতার রাস্তা অতটা মসৃণ নয়। এখানে নিঃসঙ্গতা আছে, এখানে একাকিত্ব আছে, এখানে অপমান আছে, এখানে সমালোচনা আছে, এখানে পরনিন্দা পরচর্চা সবকিছু আছে। আর এই সব কিছুকে কাটিয়ে ওঠার জন্য যে জিনিসটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে জেদ এবং ধৈর্য। দেখো, জেদ মানে চিৎকার চেঁচামেচি নয়, জেদ মানে জোর করে চাপিয়ে দেয়া নয়, জেদ মানে কারোর সাথে তর্ক করা নয়, জেদ মানে কারোর সাথে প্রতিযোগিতা নয়, জেদ মানে ভিতরে ভিতরে নিজের সাথে একটাই কথা বলতে থাকা যে আমি থামবো না। আমরা আমাদের জীবনে একটা ভুল প্রায়ই করি। আমরা মনে করি যে আমাদের হাতে এখনো সময় আছে। সময় আছে, কিন্তু এই সময় আমাদের জন্য অপেক্ষা করছে না। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এই পৃথিবীতে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ সফলতা পাচ্ছে, যাদের কাছে তোমার থেকেও কম সুযোগ আছে, কম টাকা আছে, কম সাপোর্ট আছে, কিন্তু তাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে জেদ, যে না, আমি করবই, আমি করে দেখাবই। এবং জেদ যে কোনো কারণে তৈরি হতে পারে। তুমি অতীতে কখনো না কখনো কারণ না কারোর কাছ থেকে আঘাত পেয়েছো, সেটা থেকে তোমার জীবনে জেদ আসতে পারে। অপমান, অবহেলা, সমালোচনা, দায়িত্ব, অভাব, অনাটন, যে কোনো কারণে মানুষের জীবনে জেদ আসতে পারে, কিন্তু নিজের জেদের উপরে অটুট থাকতে হবে। এটা করব ভেবেছি মানে করব, এটা আমার মাথায় এসেছে, এটা করতে হবে মানে করতে হবে, যে কোনো প্রকারে, যে কোনো উপায়ে, যে কোনো ভাবে করতেই হবে। না, কাউকে জানানোর দরকার নেই, কাউকে কোনো কিছু বলার দরকার নেই, কাউকে কোনো কিছু বোঝানোর দরকার নেই। তুমি চুপচাপ নিজের উপরে কাজ করে যাও, গোপনে কাজ করে যাও। যেটা করছো সেটা ভালোভাবে করো, মন দিয়ে করো, রিপিটেডলি করো। সত্যি কথা বলতে গেলে বোরিংনেস তৈরি হবে। যখন তুমি লাগাতার মেহনত করবে তখন বোরিং লাগবে, তখন অসহ্য লাগবে, কিন্তু এই সমস্ত কিছুকে কাটিয়ে উঠতে হবে। কাজের প্রতি ভালোবাসা আনতে হবে, আর ভালোবাসা যদি নাও থাকে তারপরেও জোর করে করতে হবে। করতে হবে মানে করতে হবে, কোনো অজুহাত চলবে না, কোনো অলসতা যেন প্রশ্রয় না পাই। তুই নিজেকে একটা প্রশ্ন করতো, লাস্ট 6 মাসে তুমি কোনো একটি কাজ কি টানা করেছো? যদি সত্যি করে থাকো, যদি মন দিয়ে নিজের 100% দিয়ে 6 মাস করে থাকো, তাহলে সেটা থেকে কি রেজাল্ট এসেছে? রেজাল্ট আসবে না এমন হতে পারে না। আমরা অল্প মেহনত করি, অনেক বেশি রেজাল্টের আশা করি, এখান থেকেই হতাশা তৈরি হয়, এখান থেকেই মানুষ হাল ছেড়ে দেয়। আশা রাখো, আশা রাখাটা কোনো অপরাধ নয়, কিন্তু নিজের 100% দিচ্ছ তো? নিজের জেদের উপরে অটুট থাকছো তো? মেহনত করছো তো? বেহিসাব মেহনত করছো তো? নাকি হিসাব কষে কষে মেহনত করছো যে 2 ঘন্টা, 4 ঘন্টা বা 8 ঘন্টা খাটবো?
তুমি যদি মনে করো যে আমার মেহনতের রেজাল্ট অনেক ভালো আসুক, অনেক বড় আসুক, তাহলে হিসাব না করে মেহনত করতে হবে, পরিশ্রম এতটা করতে হবে যেন সময়ের প্রতি অতটা খেয়াল না থাকে। সত্যি বলতে এই ভিডিওটা তোমার কাছে আয়না। এই আয়নায় তুমি দেখতে পাবে তোমার অজুহাত, তোমার ভয়, তোমার পালিয়ে যাওয়ার অভ্যাসগুলো। এই যে আমরা প্রতিনিয়ত সময়ের অপচয় করে যাই, আজ নয় কাল করব, এই যে নিজেকে আমরা মিথ্যা আশ্বাস দিয়ে যাই, এটার কারণে একটা সময় আসবে যখন শুধুমাত্র অনুশোচনাই অবশিষ্ট থাকবে, যখন শুধুমাত্র আফসোস অবশিষ্ট থাকবে। নিজেকে ভুল বুঝিও না। নিজে যেমন নিজের জীবনে কোনো কিছু করার জন্য জেদ ধরতে হবে, ঠিক তেমনি যেটা সঠিক, যেটা সত্য, যেটা বাস্তব, সেটা নিজেকে বলতে হবে। নিজেই নিজের কাছে সৎ থাকতে হবে। কালের দোহাই দেয়া মানে নিজেই নিজেকে ধোঁকা দেয়া। কালের দোহাই দেয়া মানে নিজেই নিজেকে ভুল বোঝানো, ভ্রান্ত কোনো কিছুকে প্রমোট করা। তুমি দেখবে যখন তোমার স্বপ্নগুলো বড় হবে, যখন তোমার জীবনের উদ্দেশ্য বড় হবে, যখন তোমার লক্ষ্য বড় হবে, যখন তুমি বারবার একটা জিনিস রিপিটেডলি করে যাবে, তখন সেটাতে বোরিংনেস আসবে। এবং এই বোরিংনেসকে কাটিয়ে ওঠার সবথেকে ভালো উপায় হচ্ছে জেদ নিয়ে কাজ করা, জেদ ধরে কাজ করা। আর একটা কথা মাথায় রেখো যে কোনো জিনিসে এক্সপার্ট হওয়ার জন্যে একই জিনিস বারবার করাটা প্রয়োজন, তারপরেই তুমি সেই জিনিসে এক্সপার্ট হবে। আর আজকের দিনে দাঁড়িয়ে 10টা জিনিসে অ্যাভারেজ হওয়ার থেকে একটা জিনিসে এক্সপার্ট হওয়াটা অনেক অনেক বেশি প্রয়োজনীয়। এই পৃথিবীতে 90% সফল ব্যক্তির জীবনে একটি কমন জিনিস আছে, যে শুরুতে তাদেরকে কেউ বিশ্বাস করেনি, শুরুতে তাদেরকে কেউ সাপোর্ট করেনি, কেউ বাহবা দেয়নি, কেউ বলেনি যে তোমার দ্বারা হবে, বরং ক্রিটিসাইজ করেছে, বরং অবহেলা করেছে, বরং হেয় করেছে, বরং হাসাহাসি করেছে। যখন তুমি তোমার স্বপ্নগুলোকে নিয়ে সিরিয়াস, যখন তুমি তোমার জীবনের লক্ষ্যগুলিকে নিয়ে সিরিয়াস, এবং সেটা যদি বড় হয়, তাহলে মানুষ হাসাহাসি করবে, মানুষ অবিশ্বাস করবে, মানুষ মজা নেবে। প্রত্যেকটা সফল ব্যক্তি যারা জীবনে বড় বড় জায়গায় পৌঁছেছে, তাদের গল্পের শুরুটা এমনই ছিল, কারণ তারা মনে করে যে এটা অসম্ভব। আর যখন কোনো অসম্ভবকে তুমি বেছে নাও সম্ভব করার উদ্দেশ্যে, তখন মানুষ একটু মজা নেওয়ার সুযোগ পেয়ে যায়। কিন্তু যখন তুমি তোমার কল্পনায় দেখা জিনিসগুলোকে বাস্তবে রূপান্তরিত করবে, যখন তোমার জীবনে সাকসেস আসবে, যখন তোমার জেদের কারণে তুমি একটা মাকামে পৌঁছাবে, তুমি একটা ভালো জায়গায় পৌঁছাবে, তখন এই মানুষগুলোই তোমার হয়ে হাততালি বাজাবেই বাজাবে। আমি তোমাকে লিখে দিতে পারি, মানুষ সময়ের সাথে সাথে নিজের অবস্থান পরিবর্তন করে নেয়। যারা আজ তোমার বিপক্ষে আছে, যারা আজ মজা নিচ্ছে, তারা কাল প্রশংসা করবে, কাল হাততালি বাজাবে। এটা বাস্তব, এটা লিখে রাখো যদি আমার উপরে বিশ্বাস না থাকে। তুমি আজ যাদের গল্প শোনো, যাদের গল্প শুনে তুমি অনুপ্রাণিত হও, যাদেরকে তুমি নিজের ইন্সপিরেশন মনে করো, তারা কিন্তু একটা সময় আগে ওই ছেলেটা বা ওই মেয়েটা ছিল যাদেরকে হেয় করা হতো, যাদেরকে বলা হতো যে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা সম্ভব নয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সফল ব্যক্তিদের শুরুর গল্পটা কুৎসিতই হয়। আজকের দিনে দাঁড়িয়ে যখন সবাই দিকভ্রষ্ট, পথভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট, আজকের দিনে দাঁড়িয়ে যখন সবাই সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ব্যস্ত, তখন তুমি যদি একটু জেদ ধরে পরিশ্রম করো না, তখন তুমি যদি একটু এক্সট্রা এফোর্ট দাও না, তুমি দেখবে তুমি কতটা এগিয়ে গিয়েছ। আজ আমরা মনে করছি যে প্রতিযোগিতা অনেক বেশি, হ্যাঁ প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু যারা তোমার প্রতিযোগী তারা সবাই ডিস্ট্রাক্টেড। আর তোমাকে এই ফায়দাটাই তুলতে হবে জেদ ধরার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে, অন্যদের মতো ডিস্ট্রাক্ট না হওয়ার মাধ্যমে। তোমার মেন্টালিটি হওয়া উচিত যে আমি থামবো না, আমি হার মানব না। তোমার শুরুর দিকে তোমাকে একা থাকতে হতে পারে, অনেক অপমানগুলোকে সহ্য করতে হতে পারে, অনেক কিছু মেনে নিতে হতে পারে, অনেক পরিস্থিতিতে মানিয়ে নিতে হতে পারে। রেজাল্ট ভালো না আসলেও আবার চেষ্টা করতে হতে পারে। এই জায়গাগুলোতেই সবাই হেরে যায়। আর যখন তুমি এই সকল ক্ষেত্রে নিজেকে স্ট্রং বানাবে, নিজেকে মজবুত বানাবে, তখন তুমি আলাদা মানুষ হয়ে উঠবে। আর আলাদা মানুষ হওয়াটা প্রয়োজন আলাদা কিছু করে দেখানোর জন্য। তুমি নিজেও এটা জানো যে এই যাত্রা পথে অনেক বেশি কষ্ট হবে,
আর এই কষ্টগুলোকে যখন তুমি সহ্য করতে শিখে যাবে, তখন তুমি অন্যরকম একটা আনন্দ অনুভব করবে। যখন তোমার রেজাল্ট আসতে শুরু করবে, যখন তোমার অপমান করা মানুষগুলোকে তোমাকে প্রশংসা করতে শুরু করবে, তখন তোমার মুখে এক অন্যরকম হাসি ফুটতে শুরু করবে। যখন তোমার পরিবারের মানুষ, তোমার বাবা মা তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে, তখন তুমি ভিতর থেকে একটা শান্তি অনুভব করবে। কষ্ট না করলে কেষ্ট মেলে না, এ লাইন তুমি নিশ্চয়ই শুনেছ। এই লাইনটি কেউ বলেছে, নিশ্চয়ই এই কথাগুলির মধ্যে যুক্তি আছে। রেজাল্ট পেতে গেলে মেহনত করতে হবে, অনেক বেশি সহ্য করতে হবে, অনেক বেশি লড়াই করতে হবে। এই পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে সবাই তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। তোমাকে নিজে থেকে লড়তে হবে, নিজে থেকে চেষ্টা করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, জেদ ধরতে হবে। তোমার তো চিন্তা ভাবনা হওয়া উচিত, হোক দেরি আমি ছাড়ব না, হোক কষ্ট আমি ছাড়ব না, আসুক দুঃখ আমি হতাশ হব না। এই জেদগুলো ধরতে হবে। এইভাবেই তো নিজেকে পরিচালনা করতে হবে। তুমি কি মনে করো সফল ব্যক্তিরা আজ যে পারফরমেন্সগুলো তাদের জীবনে দিচ্ছে, তারা কি তাদের শুরুর দিকে এতটা ভালো পারফরমেন্স দিয়েছে? না, কেউ পারফেক্ট ছিল না, কিন্তু তারা চেষ্টা চালিয়ে গিয়েছে। তারা থামেনি, তারা হার মানেনি। তারা জানে যে প্রত্যেকটা দিন পারফেক্ট হবে না, কিন্তু প্রত্যেকটা দিন পরিশ্রম করতে হবে। তারা জানে যে আমরা সবকিছু একদম পারফেক্ট করতে পারবো না, কিন্তু তারপরেও করতে হবে। সুন্দর করতে করতে যাতে সময় না হারিয়ে যাই, এই সকল বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে আমরা আমাদের জীবনে অনেক কিছু শুরু তো করি, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারি না, সেটাকে শেষ করতে পারি না। আর এটাই সব থেকে বড় কারণ একজন মানুষের জীবনের ব্যর্থতার, একজন মানুষের জীবনে বিফল হওয়ার। যেটাকে করবে বলে ভাবছো সেটা শুরু করো। প্ল্যানিং হয়ে গিয়েছে, ঠিক আছে, এবার শুরু করে দাও। দেন সেটা কন্টিনিউ করো, তারপর সেটাকে শেষ করো। শেষ করাটা প্রয়োজন। আমি একটা কথা প্রায়ই বলি যে শুরুটা যেমনই হোক না কেন, শেষটা সুন্দর হওয়াটা প্রয়োজন। আর শেষটা সুন্দর তখনই হবে যখন তুমি তোমার বিশ্বাস নিয়ে হার না মেনে লড়াইটা চালিয়ে যাবে। অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হবে, কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তুমি দেখবে আমরা শুরুতে অনেক বেশি মোটিভেটেড ফিল করি, আমরা শুরুতে অনেক বেশি আগ্রহী থাকি, কিন্তু সময়ের সাথে সাথে যখন বোরিংনেস আসে, যখন ব্যর্থতা আসে, তখন আমরা হাল ছেড়ে দিই। তখন মনে করি আমার দ্বারা আর হবে না। এই যে ভ্রান্ত ধারণা নিয়ে তুমি বসে আছো, এটা তুমি তোমার নিজের সাথে কি অন্যায় অপরাধ করছো না? জেদি হয়ে দেখো না। তুমি শুরুর দিকে যতটা আগ্রহী ছিলে, যতটা মোটিভেটেড ছিলে, সবসময় তেমনটা থাকবে না। কিন্তু তুমি যদি শুরু থেকেই জেদ ধরে কাজ করো যে আমি করব, যাই হয়ে যাক আমি করব বলেছি মানে করব, তাহলে তুমি শেষ করতে পারবে। তাই জেদি হওয়াটা প্রয়োজন। নিজের কাজের সমাপ্তি পর্যন্ত পৌঁছানোর জন্য জেদি হওয়াটা প্রয়োজন। জেদ জিনিসটা কেমন জানো? মোটিভেশন শেষ হয়ে যাওয়ার পরেও কাজকে চালিয়ে নিয়ে যাওয়া। মোটিভেশন নেই, কাজে আগ্রহ নেই, কিন্তু তারপরেও তুমি কাজ করছো। এটা কখন সম্ভব জানো? যখন তোমার জেদ আছে যে আমি করব বলেছি মানে করবই করব। ছোটবেলায় যেমন আমরা বাবা মায়ের কাছে জেদ করতাম যে আমার এটা লাগবে মানে লাগবেই, এটা আমার দিতেই হবে, ঠিক তেমনই জেদ ধরতে হবে আমাদের জীবনে কোনো কিছু হাসিল করার জন্য, বড় স্বপ্নগুলো পূরণ করার জন্য। আমরা চাই আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে, কিন্তু আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারি না। আর শেষ পর্যন্ত পৌঁছাতে পারি না তার কারণ আমরা অল্পতেই ভেঙে পড়ি, অল্পতেই হতাশ হয়ে পড়ি। আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে তুমি এমন কিছু করেছো যেটা তোমার করতে মোটেই ভালো লাগছে না বা ভালো লাগেনি, কিন্তু তারপরেও তুমি করেছো? সপ্তাহের প্রত্যেকটা দিন বা মাসের প্রত্যেকটা দিন কিন্তু কাজে আগ্রহ লাগবে না, কাজ করতে ভালো লাগবে না। অনেক সময় বোরিংনেস আসবে, অনেক সময় কাজ থেকে ফাঁকি দিয়ে অন্য কিছু করতে ইচ্ছা হবে, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ইচ্ছা হবে, একটু এনজয় করতে ইচ্ছা হবে। কিন্তু এই সব কিছু থেকে নিজেকে সেপারেট করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে জেদ। মানুষের জীবনে যখন কাজের প্রেশার থাকে না, তখন মানুষ কতটা কাজ করে ফেলে তোমার ধারণা নেই। তুমি একবার কল্পনা করো, একটা স্টুডেন্ট সারা বছর কিছু পড়েনি, কিন্তু পরীক্ষার এক সপ্তাহ আগে সে পড়তে বসে এবং সিলেবাস শেষ করে ফেলে। হ্যাঁ, হয়তোবা ভালোভাবে পারে না, কিন্তু যথেষ্ট পরিমাণ পারে। এটা কখন সম্ভব হয়, কেন সম্ভব হয়? কারণ কষ্ট হলেও করতে হবে, সামনে পরীক্ষা যে এসে গেছে। ঠিক তেমনভাবে জেদ আমাদেরকে এটাই শেখায়, এটাই বোঝায়
যে কষ্ট হলেও করতে হবে, বোরিং লাগলেও করতে হবে, অনেক সময় মন না বসলেও করতে হবে। আর এটাই সফল ব্যক্তিদের জীবনের সিক্রেট, যে তারা প্রত্যেকটা দিন পারফেক্ট হবে না জেনেও প্রত্যেকটা দিন পরিশ্রম করে। আর আমাদেরকে সেটাই করতে হবে, লাগাতার চেষ্টা চালাতে হবে, প্রতিনিয়ত খাটতে হবে, নিজেকে সময় দিতে হবে, কাজের প্রতি অলসতা অনীহা আসলেও করে যেতে হবে। আর এটা তখনই সম্ভব যখন তুমি বলবে যে আমি থামবো না, আমি হার মানব না, আমি করে দেখাবো। আমি আমার স্বপ্ন, আমি আমার লক্ষ্যের প্রতি অটুট থাকব। জীবনের সবথেকে বড় পরিবর্তনগুলো কখনো ভিড়ের মধ্যে জন্ম নেয় না, জন্ম নেয় নিঃসঙ্গতার মাঝে, জন্ম নেয় একাকিত্বের মাঝে। একা থাকো, একাকিত্বকে ভয় পেও না। একা থাকা মানে হারিয়ে যাওয়া নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার সবথেকে শক্তিশালী সময়। সত্যি বলতে, যখন তুমি একা থাকো তখন কাউকেই আর খুশি করার প্রয়োজন পড়ে না। তখন চারপাশে কেউই থাকে না, কারোর সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না, সকলের মন জয় করার কোনো প্রয়োজন পড়ে না। তখন শুধু তুমি আর তোমার ভিতরের সত্যটা মুখোমুখি দাঁড়াও। মানুষ যখন একা থাকে তখন সে নিজের সাথে কথা বলতে পারে, আর যখন কোনো ব্যক্তি নিজের সাথে কথা বলতে পারে তখন সে তার দুর্বলতাগুলো জানতে পারে, তখন সে তার ক্ষমতাগুলোকে আবিষ্কার করতে পারে। একা থাকা মানে নিজের ব্যর্থতাগুলোকে চোখে চোখ রেখে দেখা, যেগুলো তুমি সকলের সামনে হাসি দিয়ে ঢেকে রাখো। একাকিত্বের মাঝে সেগুলোকে আর লুকানো যায় না। যখন তুমি একা থাকো তখন মনে পড়ে যায় সেই দিনগুলো যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে, যখন মানুষ তোমাকে ছোট করতে চেয়েছিল। হ্যাঁ, একা থাকলে এগুলো হয়তোবা কষ্ট দেয়, মনের মধ্যে একটা চাপা কান্না তৈরি হয়, কিন্তু এগুলো তোমাকে ভাঙে না, বরং আবার নতুন করে গড়তে সাহায্য করে। সত্যি বলতে, নিজেকে চেনা সহজ কাজ নয়। নিজের অন্ধকার দিকগুলোকে মেনে নেয়ার সাহস সকলের মধ্যে থাকে না, কিন্তু জীবন পরিবর্তনের উদ্দেশ্যে নিজেকে জানতে হবে। কেন ভয় পাও, কেন ভয় পাচ্ছ, কেন পিছিয়ে পড়ো, কেন নিজেকে দুর্বল মনে করো, কেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, কেন ব্যর্থতাকে এত বেশি প্রায়োরিটি দাও? তোমার এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারবে না, দিতে পারবে একজনই, সেটা তুমি। যখন তুমি একা থাকবে, নিজের সামনাসামনি হবে, তখন এই প্রশ্নগুলো তোমার সামনে উঠে আসবে আর তুমি নিজেই এগুলোর উত্তর করবে। আর যখন উত্তর করবে তখন জীবন নিয়ে তোমার ক্লিয়ারিটি তৈরি হবে, একটা সঠিক ধারণা তৈরি হবে। আর ঠিক এখান থেকেই শুরু হবে নিজের পরিবর্তন, তোমার পরিবর্তন। একা থাকা মানে নিজেকে শোনা, নিজের মনের কথাগুলো শোনা, নিজের বিবেক দিয়ে ভাবা। সমাজ তোমাকে ঠিক করে দেয় কি করতে হবে, কি করবে, কোথায় কোনটা করা উচিত। সেটার প্রেসারে পড়ে তুমি এমন কিছু জিনিস বেছে নাও যেটা তোমার জন্য উপযুক্ত নয়। একাকিত্বের মাঝে নিজেকে জানা যায়, নিজেকে চেনা যায়। আর আমি মনে করি যে নিজেকে চিনতে পারা এই পৃথিবীর যে কোনো মানুষের জীবনের সর্বপ্রথম সফলতা। তুমি কি জানতে চাও না যে তুমি কেমন জীবন চাও? তুমি কি সত্যি এই জীবনটা চাও যেমন জীবন তুমি কাটাচ্ছ, নাকি অন্যদের প্রত্যাশা পূরণ করতে করতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ? আসলে আমাদের কল্পনার তৈরি ভয়গুলো আমাদেরকে আটকে রাখে, কিন্তু যখন আমরা একা থাকি, যখন আমরা আমাদের ভয়গুলোর বিষয়ে আরো বেশি করে জানার চেষ্টা করি, তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যেগুলো সত্যি আমাদের কল্পনাতে তৈরি এক চিন্তা ছাড়া কিছুই নয়, যেটা বাস্তবে হবে কিনা আদতে তার কোনো নিশ্চয়তা নেই। তুমি নিজেকে যতটা দুর্বল ভাবো ততটা দুর্বল তো তুমি নও। একাকিত্ব তোমাকে এটাই শেখায়, তোমাকে ধৈর্য শেখায়, তোমাকে অপেক্ষা করতে শেখায়, তোমার মনোবল বৃদ্ধি করে, তোমার সাহসিকতা বাড়ায়, তোমার স্বপ্নগুলো পূরণে তোমাকে উৎসাহিত করে। যখন তুমি একা থাকো তখন সময় একটু ধীরে চলে, আর যখন সময় ধীরে চলে তখন তোমার ভাবতে সুবিধা হয়, তুমি সঠিকটা ভাবতে পারো। তাড়াহুড়ো করে আদতে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না, বরং এতে করে জীবন আরো বেশি নষ্ট হয়। জীবন বদলায় সচেতন সিদ্ধান্তে, এক গভীর ভাবনায়। দেখো, নিজেকে চেনার আরেকটা বড় ভালো দিক হচ্ছে নিজের সীমাবদ্ধতা জানা। একটা মানুষ সবকিছুতে পারদর্শী হতে পারে না, এটা বাস্তব। আর এটাই একজন মানুষের ক্ষেত্রে তার সীমাবদ্ধতা। একা থাকলে তুমি এই সত্যের মুখোমুখি হও এবং তুমি বুঝতে পারো যে কোথায় তোমাকে উন্নতি করতে হবে, কোথায় থামতে হবে।
আর জীবন পরিবর্তনের উদ্দেশ্যে এটা জানা অনেক বেশি প্রয়োজনীয় যে কোথায় চলতে হবে, কোথায় থামতে হবে, কতটা বলতে হবে, কতটা চুপ থাকতে হবে। একাকিত্ব তোমাকে মজবুত করে, কারণ একাকিত্বের মুহূর্তগুলোতে তোমার কাঁধে হাত রাখার মতো মানুষ থাকে না। তখন নিজেই নিজের হয়ে উঠতে হয়, নিজেই নিজেকে ভরসা জোগাতে হয়, নিজেই নিজেকে উৎসাহ জোগাতে হয়, নিজেই নিজের কাঁধে হাত রাখতে হয়। আর এগুলো তৈরি হলে তোমাকে কেউ ভাঙতে পারবে না। তোমার কাছে কোনো যায় আসবে না কে কি বলল, কে কি ভাবল। তুমি যখন নিজেই নিজের উপরে নির্ভরশীল হয়ে উঠবে, যখন তুমি অন্যের উপর থেকে নির্ভরশীলতা কমাবে, তখন তোমার জীবনে দুঃখ পাওয়ার প্রবণতা, কষ্ট পাওয়ার প্রবণতা অনেক বেশি কমে যাবে, হতাশ হওয়ার প্রবণতা কমে যাবে। দেখো, জীবন বদলাতে হলে পুরনো অনেক কিছুই ছাড়তে হয়, পুরানো অভ্যাস, পুরানো চিন্তা, কিছু পুরানো মানুষও। একাকিত্বের মাঝে তুমি এটা বুঝতে পারো যে কোন জিনিসগুলো তোমাকে পিছিয়ে দিচ্ছে। একাকিত্বের মাঝে তুমি এটা বুঝতে পারো যে কোন সম্পর্কগুলো তোমাকে ধ্বংস করছে, তোমাকে নষ্ট করছে, কোন অভ্যাসগুলো তোমাকে নষ্ট করছে। এই উপলব্ধিগুলো যন্ত্রণাদায়ক ঠিকই, কিন্তু এগুলো অনেক বেশি প্রয়োজনীয়। দেখো, নিজেকে চেনার পরে হয়তোবা নিজের উপরে তোমার কিছুটা লজ্জা হবে, কিন্তু এই লজ্জা পালানোর মাধ্যম নয়, বরং পরিবর্তনের সুযোগ। একা থাকা মানে স্বপ্ন দেখা, ভিড়ের মধ্যে এই স্বপ্নগুলো চাপা পড়ে যায় বাস্তবতার চাপে। তোমার একাকিত্বই এই স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলে। তুমি ভাবতে বাধ্য হও যে যদি ভয় না পেতাম তাহলে আরো কি কি করতাম, যদি ব্যর্থতার চিন্তা না করতাম তাহলে কোথায় যেতে পারতাম, কোথায় যেতে চাইতাম। দেখুন, জীবন বদলানোর এই ঘটনা কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয়। এটা একটা প্রসেস, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, কিছুটা সময় লাগবে। একাকিত্বের মাঝে তুমি সচেতন হও, তুমি সংযত হও, তুমি আরো বেশি দৃঢ় হও। তুমি এটা বুঝে যাও যে সুখ বাইরে নয়, বরং ভিতরে। সত্যি বলতে, নিজেকে চেনা মানে নিজের দায়িত্ব নিজে নেয়া। আর নিজের প্রতি নিজের কতটা দায়িত্ববান হওয়া উচিত এটা নিশ্চয়ই তোমাকে আর বোঝাতে হবে না, নতুন করে বলার প্রয়োজন পড়বে না। তুমি যে অন্যদেরকে অভিযুক্ত করো নিজের জীবনের জন্য, একাকিত্বের মাঝে তুমি এটা অনুভব করবে, তোমার এটা অনুভব হবে যে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হয়, এবং নিজের জীবনে যা কিছু ঘটে সেটার জন্যে অন্যদেরকে দোষ দেওয়ার পরিবর্তে নিজেকে বোঝানো প্রয়োজন। এই একাকিত্ব যেমন তোমার অভিযোগ কমায়, ঠিক তেমনই তোমার কৃতজ্ঞতা বাড়ায়। তুমি বুঝতে পারো, তুমি অনুভব করো জীবনে যেগুলো আছে সেগুলোও অনেক বেশি মূল্যবান। তুমি উপরওয়ালার কৃতজ্ঞতা স্বীকার করো, আর এই মানসিকতা তোমাকে ভিতর থেকে সমৃদ্ধ করে। যখন তুমি একা থাকো তখন তুমি নিজেকে চিনে যাও, তুমি আর আগের মতো থাকো না। তোমার দৃষ্টিভঙ্গি বদলায়, তোমার অগ্রাধিকার বদলায়। তুমি এটা বুঝে যাও যে সবার মতো হওয়াটাই সফলতা নয়, বরং নিজের মতো হওয়াটাই সবথেকে বড় অর্জন। একদিন তুমি আবার সেই ভিড়ের মাঝে ফিরবে, কিন্তু তখন আর তুমি হারিয়ে যাবে না, তখন আর তুমি নিজেকে চিনতে ভুল করবে না। তখন কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় সেই পার্থক্য বুঝতে সময় লাগবে না, কারণ তুমি নিজেকে চিনতে পেরেছ। তোমার ভিতরে একটি শান্ত শক্তি থাকবে যেটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একা থাকো, নিজেকে সময় দাও, এই সময়টা নিজেকে দাও, নিজেকে চেনো, নিজের কাছে সৎ হও, নিজেকে সত্য বলো, নিজেকে বোঝো, নিজের মধ্যে নিজেকে খোঁজো। কষ্ট হবে, চোখ ভিজবে, মন ভাঙবে, কিন্তু এই ভাঙনের মধ্য থেকেই জন্ম নেবে নতুন তুমি, আর সেই নতুন তুমি বদলে দেবে তোমার পুরো জীবন। দেখো, যখন তুমি এটা বুঝে যাও, একা থাকার পরের অধ্যায়ে যখন তুমি এটা বুঝে যাও যে এই নীরবতা, এই নিঃসঙ্গতা এটা তোমার শত্রু নয়, এটা তোমার শক্তি, তখন সেই একাকিত্ব তোমাকে কষ্ট দেয় না। বাস্তবে একাকিত্ব একটি প্রস্তুতি পর্ব, যেটা তোমাকে ধীরে ধীরে বদলে দেয়। একটা সময় পরে তুমি নিজেও এটা অনুভব করবে যে মানুষ তোমাকে ছেড়ে যায়নি, বরং জীবন তোমাকে নিজেই নিজেকে খোঁজার একটা সুযোগ করে দিয়েছে। যাদের জন্য তুমি নিজেকে ভুলে গিয়েছিলে, যাদের জন্য তুমি তোমার স্বপ্নগুলোকে দাফন করেছিলে, মাটি দিয়েছিলে, চাপা দিয়েছিলে, তুমি বুঝে যাও একা থাকার পরে তুমি কতটা ফাঁকা হয়ে পড়েছিলে। আর একাকিত্ব এই গ্যাপটাকেই পূরণ করতে এসেছে। এই পর্বে তুমি শিখবে যে চুপচাপ নিজেকে প্রস্তুত করতে,
না কাউকে দেখানোর জন্য নয়, কাউকে বোঝানোর জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য। তুমি নিজেও এটা বুঝবে যে সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ নীরবে জিততে হয়। তোমার ভিতরের এই লড়াইটা হয়তোবা বাইরের মানুষগুলোর চোখে পড়বে না, কিন্তু সেটাই তোমাকে মজবুত করবে, তোমাকে শক্তিশালী করবে, তোমাকে প্রকৃত মানুষ করে তুলবে, তোমাকে আরো বেশি মজবুত বানাবে। আর এমনও একটি সময় আসবে যখন তুমি আর অভিযোগ করবে না, কেন আমার সাথে এমনটা ঘটলো, কেন আমার সাথে এমনটা হয়, মানুষ কেন আমার সাথে এমনটা করে, এই প্রশ্নগুলো তুমি আর করবে না। তার জায়গায় আসবে এক ধরনের পরিপক্কতা। তুমি বুঝবে জীবনের সব উত্তর পাওয়া যায় না, কিন্তু সব প্রশ্নের সাথেই এগিয়ে যেতে হয়। একা থাকতে থাকতে তুমি নিজেই নিজের সাথে একটা বন্ধুত্ব গড়ে তুলবে, আর যেটা অনেক বেশি প্রয়োজনীয়। আগে যেটা তোমার কাছে ভয়ের কারণ ছিল, এখন সেটা তোমার কাছে স্বস্তির হয়ে উঠবে। তুমি এখন আর কাউকে প্রয়োজন বলে ভাববে না, নিজের শূন্যতা পূরণ করার জন্য। তুমি বুঝে যাবে যে তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। আর এই সময়টা তোমাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করাবে। তুমি বুঝে যাবে যে কিছু স্বপ্ন শুধুমাত্র আবেগ ছিল, আর কিছু স্বপ্ন সত্যি তোমার আত্মার সাথে জড়িয়ে। তুমি সেগুলোকে আলাদা করতে শিখবে, আর যেগুলো প্রয়োজনীয় তুমি সেগুলোর জন্য নিজে থেকে প্রস্তুতি নিতে শুরু করবে। তুমি এটা বুঝে যাবে যে শক্ত মানুষ মানে সে নয় যে কখনো ভেঙে পড়ে না, শক্ত মানুষ মানে সে যে ভেঙে পড়ার পরেও নিজেকে গুছিয়ে নেয়। আর একাকিত্ব তোমাকে এই শক্তিটাই দেবে। তুমি ধীরে ধীরে এটা বুঝে যাবে যে কষ্টকে কিভাবে কাজে লাগাতে হয়। আর একটা সময় পরে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তুমি আর এটা দেখবে না যে কে কি বলছে, কে কি ভাবছে, বরং এটা দেখবে যে কে কতটা তোমার জীবনে প্রভাব ফেলছে। অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় আবেগ, এই সকল জায়গা থেকে তুমি নিজেকে সরিয়ে নেবে। এই পর্বে তুমি সীমা টানবে। আগে তুমি যে সবার জন্য সবকিছু করতে চাইতে, এখন তুমি ভাববে যেটা আমি করতে যাচ্ছি সেটা কি আমার জন্য ভালো? এই প্রশ্নটাই তোমাকে বদলে দেবে। তুমি এখন আর নিজের ক্ষতি করে অন্য কারোর উপকার করতে যাবে না, অন্য কারোর মন রাখতে যাবে না, অন্য কাউকে খুশি করতে যাবে না। দেখো, একা থাকার এই অধ্যায় আমাদেরকে ধৈর্য শেখাবে। বড় কিছু গড়তে সময় লাগে, নিজের ভিত শক্ত করতে সময় লাগবে। তুমি একাকিত্বের মাঝে আর তাড়াহুড়ো করবে না। তুমি বুঝে যাবে যে দেরিতে ঠিক জায়গায় পৌঁছানো অনেক ভালো দ্রুত ভুল জায়গায় পৌঁছানোর থেকে। আর একটা সময় পরে তুমি এটা অনুভব করবে যে তোমার ভিতরের ভয়গুলো আর আগের মতো শক্ত নেই। যেগুলো তোমাকে রাতে ঘুমাতে দিত না, এখন সেগুলো তোমার সামনে আসলে তুমি আর ভেঙে পড়বে না। কারণ তুমি এটা বুঝে গেছো যে ভয় মানেই থামতে হবে এমন কোনো নিয়ম নেই। নিজেকে আর মিথ্যা আশ্বাস দেবে না। যদি কিছু না পারো তাহলে সেটা মেনে নেবে, আর যদি কিছু পারো তাহলে সেটার জন্য চুপচাপ পরিশ্রম করবে। আর এই সততাই তোমাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে। একাকিত্ব তোমাকে শেখাবে যে কিভাবে কমে সন্তুষ্ট থাকতে হয় আর কিভাবে বড় স্বপ্ন দেখতে হয়। বাইরের চাকচিক্য তোমাকে আর টানবে না। তুমি বুঝে যাবে শান্তি মানে দামি জিনিস নয়, বরং শান্তি মানে ভার মুক্ত মন। যখন তুমি আবার মানুষের মাঝে ফিরবে, তখন তোমার মধ্যে অনেক বেশি পরিবর্তন চলে আসবে। তখন তোমার হাসি হবে গভীর, তোমার মনে শান্তি থাকবে, তুমি অন্যরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করবে। মানুষ বুঝতে পারবে না তোমার এই পরিবর্তন কিভাবে হলো, আর তুমি সেটার ব্যাখ্যাও দিতে চাইবে না। তুমি নিজে এটা জানো যে এই পরিবর্তন জন্ম নিয়েছে অনেক নীরব থাকা রাতের মধ্যে, অনেক নিজের সাথে যুদ্ধের মধ্যে। আর এই যুদ্ধের সাক্ষী ছিল শুধু তুমি আর তোমার সৃষ্টিকর্তা। আর এই পর্বে তুমি শিখে যাবে যে জীবন কাউকে শেখায় না শব্দ দিয়ে, বরং জীবন শেখায় অভিজ্ঞতা দিয়ে। আর একাকিত্ব হলো সেই অভিজ্ঞতার সবথেকে গভীর রূপ। একসময় তুমি কৃতজ্ঞ হবে এই একাকিত্ব আসার কারণে, কারণ যদি এই একাকিত্ব না আসতো তাহলে হয়তোবা তুমি অন্যদের ছায়ায় বেঁচে থাকতে, নিজের পরিচয় খুঁজে পেতে না, নিজের শক্তি বুঝতে না। এখন তুমি জানো যে তুমি একা থাকলেও অসম্পূর্ণ নও। এখন তুমি প্রস্তুত হচ্ছ বড় কিছুর জন্য, নিজের সেরা সংস্করণ হওয়ার জন্য। আর এই অধ্যায় এখানেই শেষ নয়, এটা শুধুমাত্র একটি ভিত তৈরি করছে। সামনে আসবে আরো বড় পথ, আরো কঠিন পরীক্ষা, কিন্তু তুমি আর ভয় পাবে না, কারণ তুমি নিজেকে চিনে ফেলেছ। আর যে নিজেকে চিনে ফেলে তার জীবন বদলানো কোনো অসম্ভব বিষয় থাকে না।
তাই দয়া করে একাকিত্বকে অ্যাকসেপ্ট করো। একাকিত্বের অনেকগুলো পজিটিভ দিক আছে যেগুলো তোমাকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। সেগুলোকে কাজে লাগাও আর নিজেকে শক্তিশালী তৈরি করো। কারণ দুর্বল মানুষগুলোর জন্য এই পৃথিবী নয়, তুমি এটা বুঝে গেছো। তাই নিজের ক্ষমতার বিষয়ে জানো, নিজেকে চেনো। কারণ নিজেকে চেনা একজন মানুষের জীবনের সবথেকে বড় সফলতা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আগামী 6 মাসের জন্য তুমি নিজের উদ্দেশ্যে নিজেকে আইসোলেট করবে, নিজেকে গোপন করবে, নিজেকে আড়াল করবে, নিজেকে গায়েব করবে এবং নিজের শখ, ইচ্ছা, স্বপ্ন এগুলোকে কিভাবে পূরণ করবে, খুব দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছাবে। দেখো, এই যে 6 মাস সময় বললাম, এটা তোমার ক্ষেত্রে বেশিও হতে পারে, তোমার ক্ষেত্রে কমও হতে পারে। তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তোমার গোল কি, তুমি কতটা অ্যাচিভ করতে চাও, লাইফে কোথায় পৌঁছাতে চাও, এগুলোর উপরে তুমি ডিসাইড করো যে তোমার এই আইসোলেশন প্রসেস, তোমার এই গায়েব হওয়া কতদিনের হবে। নিজের জীবনটাকে কিভাবে সাজানো যায়, নিজের লাইফকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে নিজের স্বপ্নগুলো পূরণ করা যায়, এই সব কিছুকে আমরা 8টি পয়েন্টে আলোচনা করব। না, আজ এই ভিডিওতে আমরা কোনো আবেগের কথা বলবো না। যা কিছু বলবো, যা কিছু আলোচনা করব, সমস্ত কিছু প্র্যাকটিক্যাল, সমস্ত কিছু লজিক্যাল, এবং এটা তোমার মন মস্তিষ্কে 2 জায়গায় ধাক্কা দেবে। তো চলো একের পর এক বিষয় আলোচনা করা যাক এবং শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে নো মোবাইল ফোন। মোবাইল ফোন শুধুমাত্র নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য, নিজেকে আরও বেশি কাজের প্রতি আগ্রহী করে তোলার জন্য ব্যবহার করা উচিত। আদারওয়াইজ মোবাইল ফোনের নেগেটিভ সাইড থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রয়োজন অনুসারে মোবাইল ফোন ব্যবহার করতে হবে, কারণ এটা তোমার ধ্বংসের সবথেকে বড় কারণও হতে পারে। আমাদের ক্ষেত্রে কি হয়, যখন আমরা 2-3 ঘন্টা কাজ করি বা প্রোডাক্টিভ কিছু করি, সাপোজ পড়াশোনা করলাম বা অন্য কোনো কাজ করলাম, তারপরে ওই 2-3 ঘন্টা পরে আমাদের মাইন্ড একটু এন্টারটেনমেন্ট চাই। সে চাই যে যেভাবে হোক নিজেকে একটু এনজয়ের মধ্যে রাখার, নিজের মাইন্ডটাকে আবার একটু শান্ত করার। আর এই এন্টারটেনমেন্টের জন্য আমরা কি খুঁজি না, সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল ফোনকে খুঁজি এবং তারপরে আমরা ঢুকে যাই কোথায়, শর্টস ভিডিও দেখতে দেখতে। না, দেখতে গেলে কি দেখতে হবে, সাপোজ কেউ একটা ভালো ডকুমেন্টারি বানায়, কোথাও একটা ঘুরতে যাওয়ার ডকুমেন্টারি বানালো, দেন কেউ নিজের জীবনের একটা ব্লগিং ভিডিও বানালো, বা যেটা তোমাকে এন্টারটেনমেন্ট করবে কিন্তু সেটার মাধ্যমে তুমি নিজেকে মোটিভেটেড ফিল করবে, ভালো অনুভব করবে, তেমন কিছু দেখতে হবে। হ্যাঁ, তেমন কিছু দেখতে হবে। এক্ষেত্রে কি হবে, যখন তুমি কারোর ভালো জীবন, ভালো লাইফস্টাইল দেখবে, তখন তোমার মনের মধ্যে সেই জিনিসটা কাজ করবে, আসবে যে আমাকেও এমন জীবন তৈরি করতে হবে, আমিও আমার জীবনটাকে এমনভাবে সাজাবো, এমন জীবন তৈরি করব। সো এমন কিছু দেখতে হবে যেটা তোমাকে এন্টারটেনমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাকে কিছু শিখিয়েও যাবে। সেটা পডকাস্ট ভিডিও হতে পারে, সেটা অন্য কোনো স্টোরি ভিডিও হতে পারে, অন্য কোনো ভিডিও যেগুলোর মাধ্যমে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু তুমি নতুন কিছু শেখো এবং তুমি নিজেকে মোটিভেটেড ফিল করো। এই যে সকল বিষয়গুলো বললাম, এগুলো করলে তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হবে না। এগুলো তোমার মাইন্ডকে ফ্রেশ রাখবে এবং তোমাকে আরো বেশি প্রোডাক্টিভ হতে সাহায্য করবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কিভাবে নিজের মোবাইল ফোন ইউজ করা যাবে না, কিভাবে এটাকে ব্যবহার করা যাবে না। সর্বপ্রথম যে জিনিসটা করা উচিত, যে নাচের ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যে সকল মেয়েরা মোবাইলের সামনে এসে নাচানাচি করে, তাদের ভিডিও দেখা যাবে না। যখনই আসবে তখন 3 ডটে যাবে, নট ইন্টারেস্টেড, সেখানে ক্লিক করে যেন সেই ভিডিও দ্বিতীয়বার তোমার ফিডে না আসে তেমন ব্যবস্থা নাও এবং ওই ধরনের ভিডিও থেকে দূরে রাখো। শর্টস ভিডিও দেখা থেকে দূরে থাকো। কারণ এটা কি করে, যখন তুমি ওই ধরনের ভিডিও দেখো যেগুলো নেগেটিভ প্রভাব ফেলে, তুমি দেখবে যখন তুমি কাজ করবে তখনও সেই কথাগুলো তোমার মনে পড়বে, তোমার মাইন্ডে আসবে, যার ফলে কি হবে, তোমার প্রোডাক্টিভিটি নষ্ট হবে, তোমার কার্যক্ষমতা নষ্ট হবে, তুমি ফোকাস করতে পারবে না এবং যেটা তোমার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই নাচনেওয়ালি ভিডিও থেকে দূরে থাকতে হবে, দূরে রাখতে হবে। মোবাইল যেন তোমাকে কন্ট্রোল না করে, তুমি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল হচ্ছ এমনটা যেন না হয়। মোবাইলকে কন্ট্রোল করতে শুরু করো, মোবাইলকে কন্ট্রোল করতে শেখো। দ্বিতীয় বিষয় হচ্ছে নো ফ্রেন্ড জোন।
দেখো, এই যে আইসোলেশন প্রসেস, এই যে গায়েব হওয়ার প্রসেস, এটা প্রথম দিকে তোমাকে প্রচুর কষ্ট দেবে, প্রচুর তোমার মনে হবে যে না আর হবে না, আর পারবো না। কিন্তু এটাকে তুমি যখন অ্যাচিভ করবে, তুমি যখন বারবার রেগুলারলি এটা করতে থাকবে, তখন একটা সময় পরে তুমি এটাতে অভ্যস্ত হয়ে যাবে এবং তুমি আর অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হবে না। কি করতে হবে না, বেশি বন্ধু বাড়ানো যাবে না। যখন তোমার মনে হবে যে হবে না, পারবো না, বা এটা খুব কঠিন, তখন ভেবে নিও যে তুমি সত্যি অনেক দুর্বল, আর এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তোমাকে বারবার এফোর্ট দিতে হবে। সো একটু নিজের জন্য স্বার্থপর হলে কোনো সমস্যা নেই, প্রয়োজনে একটু স্বার্থপর হতে হবে, প্রয়োজনের বন্ধু কিছু রাখতে হবে। যে সকল বন্ধুত্বের মাঝে শুধুমাত্র সময়ের অপচয় হয়, সেই সকল বন্ধুত্ব থেকে একটু নিজেকে বিরত রাখতে হবে। এটা করাটা প্রয়োজন নিজের লাইফকে রিস্টার্ট করার জন্য, নিজের জীবনকে নিজের মতো করে সাজানোর জন্য, দেখা স্বপ্নগুলো পূরণ করার জন্য এটা করাটা অনেক বেশি পরিমাণে প্রয়োজন। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো কোনো ফেক বন্ধু পাতিও না। তুমি যখন প্রয়োজনের সম্পর্ক তৈরি করবে, তখন অনেক বন্ধু তোমার থেকে দূরে সরে যাবে, কিন্তু যারা তোমার প্রকৃত বন্ধু, তারা তোমার সফলতার পথের সাহায্যকারী হয়ে উঠবে। তোমাকে এই আইসোলেশন প্রসেসের মধ্যে, এই গায়েব হওয়ার প্রসেসের মধ্যে নো ফ্রেন্ড জোনের মধ্যে থাকতে হবে, অথবা এমন বন্ধু বানাতে হবে যাদের লক্ষ্য এবং তোমার লক্ষ্য একই, যাদের সাথে তোমার চিন্তা ভাবনা যায়, যারা তোমার সাথে তোমার স্বপ্ন পূরণের জন্য আগ্রহী হয়ে ওঠে এবং তোমাকে আরো বেশি আগ্রহী করে তোলে। আমি তোমাকে আবারও বলছি, এই আইসোলেশন প্রসেসে তোমার শুরুতে অনেক বেশি কষ্ট হবে। তোমার মনে হবে যে না থাক, অনেক হয়েছে, এ হবে না, পারবো না, কি কষ্টকর, এত কষ্ট করে হয় নাকি? আবার সেই জীবনে ফিরে যাওয়া যাক, যেখানে রিলস দেখতাম, যেখানে আনন্দে থাকতাম। কিন্তু এটা তোমার জীবনের সব থেকে বড় কাল হয়ে উঠবে এবং তোমার জীবনে শুধুমাত্র একটা জিনিস অবশিষ্ট থাকবে, সেটি হচ্ছে আফসোস। তুমি একবার ভাবো যে আগামী 6 মাসের জন্য তুমি একটি রুমে আবদ্ধ আছো, যেই রুমে তুমি আছো এবং তোমার গোল, তোমার স্বপ্ন, তোমার উদ্দেশ্যগুলি আছে, এবং তোমার ব্রেন সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে সেই স্বপ্ন, সেই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য। না তোমার কাছে কোনো ডিস্ট্রাকশন আছে, তোমার মাইন্ড শুধুমাত্র একটা জিনিসে ফোকাস করে, তুমি যে স্বপ্নগুলো দেখেছো সেটা অ্যাচিভ করার উদ্দেশ্যে। তোমাকে কেউ হারাতে পারবে? তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য পূরণ হওয়া থেকে কেউ তোমাকে হারাতে পারবে? কখনোই তা সম্ভব নয়, কখনোই তা সম্ভব নয়। আর যদি তুমি এই 6 মাসের মধ্যে তোমার লক্ষ্য পূরণ করতে নাই পারো, আমি ধরে নিলাম তুমি পারবে না, তারপরেও তোমার এই 6 মাস তোমার জীবনের সব থেকে বড় 3টি জিনিস অ্যাচিভ করতে তোমাকে সাহায্য করবে। আর সেটি হচ্ছে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক, যেটার মাধ্যমে গোটা দুনিয়া জয় করা সম্ভব, যেটার মাধ্যমে লাইফে সব কিছু করা সম্ভব। সফল এই যে পৃথিবীতে 1% ব্যক্তি যারা একদম টপে অবস্থান করছে, তাদের মধ্যে সব থেকে বড় কমন জিনিসই হচ্ছে এই 3টি: ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক। আমরা মনে করি যে যতটা মেহনত করব ততটাই ফল পাবো না। মেহনত যখন আমরা কনসিস্টেন্টলি মেহনত করব, যখন আমরা ডিসিপ্লিন মেনটেন করে মেহনত করব, তখন যতটা এফোর্ট দেব তার থেকে বেশি ফল পাবো। সো এমনটা তখনই হওয়া সম্ভব যখন তুমি নিজেকে সবকিছু থেকে আলাদা করো, তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতে রাজি আছো। আর যদি কখনো এমনটা মনে হয় যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তখন একটা কথা মাথায় রেখো যে হবে না ঠিক আছে, কিন্তু চেষ্টা না করে 100% না দিয়ে আমি হার মানব না। তুমি স্বপ্ন দেখেছো, তুমি বড় বড় স্বপ্ন দেখছো, আর সেটার জন্য মেহনত করবেন, এটা কি হতে পারে? এটা কখনোই হতে পারে না। তো এটি ছিল তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টে আমরা কি বললাম? যে না, শুরুতে তোমার কঠিন মনে হবে বা অনেক সময় মনে হবে যে আমার দ্বারা হবে না, কিন্তু তারপরেও চেষ্টা না করে হার মানা যাবে না। এবার আমরা কথা বলবো 4 নম্বর পয়েন্টের বিষয়ে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেলফ টক অ্যান্ড সেলফ প্যারেন্টিং। মানে যখন তোমার মনে হবে যে হবে না, পারবো না, তখন তুমি নিজেই নিজেকে বলো, নিজের সাথে নিজে কথা বলো এবং নিজেই নিজেকে বোঝাও। নিজেকে বলতে হবে যে যেমন স্বপ্নগুলো দেখেছো তেমন স্বপ্ন পূরণ করা তোমার দায়িত্ব। আমি যে স্বপ্নগুলো দেখেছি সেই স্বপ্নগুলো পূরণ করা আমার কর্তব্য, আমার দায়িত্ব, আর আমি সেগুলো পূরণ করেই ছাড়বো। আমার মাথায় যেটা এসেছে সেটা বাস্তবেও ঘটবে, সেটা বাস্তবেও করে দেখাবো। হ্যাঁ, কঠিন আছে, কিন্তু কঠিন জিনিসকে সহজ করা যায়। সেটার জন্য যা যা করা প্রয়োজন, যেগুলো করা প্রয়োজন আমি করব।
আমি স্বপ্ন দেখেছি মানে সেই স্বপ্ন পূরণ করা আমার শুধুমাত্র দায়িত্ব নয়, বরং সেগুলো আমার জন্য অপরিহার্য। সবথেকে বড় বিষয় হচ্ছে মোটিভ। আমি কেন করতে চাই, আমি কি জন্যে করছি বা কি জন্যে করব। যখন এই জিনিসটা ক্লিয়ার থাকে তখন মানুষের মধ্যে অত বেশি ডিস্ট্র্যাকশন, অত বেশি ডিমোটিভেশন আসে না। তাই মোটিভ ক্লিয়ার রাখো। আমি কেন করব, আমি কেন করছি, এটা মাথায় রেখে চলো এবং নিজের সাথে নিজে কথা বলো, নিজেই নিজেকে বোঝাও, নিজেই নিজেকে শাসন করো, নিজের প্রতি নিজে দায়িত্ববান হয়ে ওঠো। দেখো, সেলফ প্যারেন্টিং করাটা খুব জরুরি। এটা একজন মানুষকে অনেক বেশি মজবুত বানায়। যে মানুষ সব থেকে বেশি মজবুত, সব থেকে বেশি কঠোর, সেই মানুষ, যে মানুষকে ভাঙা যায় না, সেই মানুষ তৈরি হয় কিভাবে জানো? সেলফ প্যারেন্টিং এর মাধ্যমে। নিজেই নিজেকে বোঝাতে হবে, নিজেই নিজেকে বলতে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে প্ল্যান বির বিষয়ে বেশি ভাবতে যেও না। তুমি যদি ভাবো যে প্ল্যান বি কি হবে, প্ল্যান বি কি রাখবো, তুমি যখন প্ল্যান বি নিয়ে ভাবতে শুরু করবে তখন তোমার প্ল্যান এ অটোমেটিক্যালি দুর্বল হতে শুরু করবে। আমরা যখন প্ল্যান বির বিষয়ে ভাববো তখন আমাদের সকল এনার্জি, যেটা কিনা প্ল্যান এর পিছনে কাজ করাটা প্রয়োজন ছিল, সেটা প্ল্যান বি এবং প্ল্যান এ এই দুটির মধ্যে ভাগ হয়ে যাবে, যার ফলে আমরা আমাদের 100% দিতে পারবো না এবং আমরা যে স্বপ্ন, যে লক্ষ্য, যে উদ্দেশ্য সেট করেছিলাম সেটা পূরণ করতে পারবো না। প্ল্যান বি চলে আসে যখন প্ল্যান এতে আমরা সফল হই না, তখন অটোমেটিক্যালি প্ল্যান বি লাইফে চলে আসে। কিন্তু প্রথম থেকেই বা শুরু থেকেই প্ল্যান বি নিয়ে অত বেশি ভাবা যাবে না বা প্ল্যান বি রাখা যাবে না। প্ল্যান বির কথা মনে করে প্ল্যান এ কে দুর্বল করা যাবে না। প্ল্যান বির বিষয়ে কখন ভাবা উচিত? যখন প্ল্যান এতে তুমি কোনোভাবেই সফল হতে পারছো না, তোমার মনে হয়েছে বা তোমার মনে হচ্ছে যে এই জিনিসের জন্য আমি যোগ্য নই, আমি অন্য কিছুর জন্য তৈরি হয়েছি, উপরওয়ালা আমাকে অন্য কিছুর জন্য বানিয়েছে, তখন প্ল্যান বির বিষয়ে ভাবা উচিত। আদারওয়াইজ শুরু থেকে ওই প্ল্যান এ, প্ল্যান বি এই দুটির বিষয়ে যখন চিন্তা করবে তখন আলটিমেট কিছুই হবে না। আর প্ল্যান এতে যদি তুমি সফল নাও হও, তুমি তোমার 100% লাগিয়ে দিয়েছো, তারপরেও এটি তোমাকে হার্ডওয়ার্কিং পার্সন বানাবে, এটি তোমাকে কনসিস্টেন্ট হতে শেখাবে, এটি তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে শেখাবে, এটি তোমাকে পেশেন্স মানে ধৈর্যশীল হতে অনেক বেশি সাহায্য করবে। সো প্ল্যান এতে ফোকাস করো, প্ল্যান বির বিষয়ে অত বেশি ভাবতে যেও না। যখন মনে হচ্ছে হবে না, পারবো না, সম্ভব না, একদম মন থেকে তুমি এটা মেনে নিয়েছো যে এই কাজের জন্য তুমি প্রস্তুত না, তুমি তৈরি না, বা এই কাজ তোমার জন্য উপযুক্ত না, তখন প্ল্যান বির বিষয়ে ভাবো। আদারওয়াইজ প্ল্যান এ নিয়েই পড়ে থাকো এবং সেটাতে নিজের 100% দেওয়ার চেষ্টা করো। দেখো, যেহেতু শুরুতে অনেক কিছু কঠিন লাগে, অনেক কিছু মনে হয়, কিন্তু তাই বলে এমনটা নয় যে ওই মনে হচ্ছে বলেই তোমাকে প্ল্যান বির বিষয়ে ভাবতে হবে। তুমি প্রথমে মনে করছো যে হবে না, পারবো না, দেন ওই সময় তোমার ভেঙে পড়লে চলবে না, কারণ সেই সময়টাই তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওই শুরুতে হবে না, দেন তারপরে প্ল্যান বির বিষয়ে ভাববো, এমনটা যেন না হয়। 6 নম্বর বিষয় হচ্ছে ভেঙে পড়া যাবে না। নিজেকে দুর্বল মনে করা যাবে না। নিজের দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, এমন চিন্তা ভাবনা কোনোভাবেই রাখা যাবে না। আমি তোমাকে আগেই বলেছি যে কোনো কিছু করার জন্য সব থেকে বড় মোটিভেশন হচ্ছে মোটিভ, কি কারণে করছে। সেটা তোমার ফ্যামিলি প্রবলেম হতে পারে, সেটা তোমার পারিবারিক সমস্যা হতে পারে, সেটা তোমার আর্থিক অবনতি বা আর্থিক সমস্যা মেটানোর কারণ হতে পারে, যা কিছু হতে পারে। যেটা হচ্ছে বা যেটা কারণ, সেটা স্ট্রং হলেই চলবে এবং সেটাকে বারবার মনে করো। যখনই ভেঙে পড়ার কথা মাথায় আসছে, যখনই প্রোক্রাস্টিনেশন মানে ওই পরে করব, কাল গিয়ে করব এমন চিন্তা ভাবনা আসছে, তখন মোটিভের বিষয়ে ভাবো। এই যে হবে না, হচ্ছে না, পারবো না, এই চিন্তা ভাবনাগুলো আসবে, কিন্তু এই চিন্তা ভাবনাকে নিজের উপরে হাবি হতে দেয়া যাবে না। লাইফে যাই হয়ে যাক না কেন, ভেঙে পড়া যাবে না। যদি তোমার মনে হয় যে তোমার জীবনে সবকিছু ঠিকঠাক আছে, যদি তোমার মনে হয় যে তোমার পরিবারে কোনো সমস্যা নেই, আর্থিক কোনো সমস্যা নেই, ব্যাংক থেকে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট আসছে যেটাতে তুমি স্যাটিসফাইড, দেন তারপরে ভেঙে পড়ো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই সমস্ত কিছু না হয় এবং যদি সমস্যা তোমার জীবনে লেগেই থাকে, তাহলে আর যাই হোক ভেঙে পড়ার কোনো সুযোগ নেই।
7 নম্বর বিষয় হচ্ছে যে নিজের মেহনতে, নিজের পরিশ্রমে কখনো সন্দেহ করো না। না, তুমি পরিশ্রম করছো, তুমি মেহনত করছো, তুমি তোমার নিজের তরফ থেকে 100% দিচ্ছ, এখানে ডাউট করার মতো কিছু নেই, এখানে সন্দেহ করার মতো কিছুই নেই। সন্দেহ তো তখন আসবে, সন্দেহ তো তখন হওয়া উচিত যখন তুমি যতটা মেহনত, যতটা পরিশ্রম, যতটা এফোর্ট তুমি দিতে পারতে ততটা দিচ্ছ না, তখন একটা ডাউট তৈরি হবে। কিন্তু নিজের পরিশ্রমে কখনো ডাউট করো না। দেখো, ওই 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করে কখনো এক্সট্রা অর্ডিনারি জীবন পাওয়া যায় না। তুমি যখন লাইফে এক্সট্রা কিছু পেতে চাইবে, তুমি যখন বড় বড় স্বপ্ন দেখবে, তখন তোমাকে কাজ করতে হবে 14 ঘন্টা 16 ঘন্টা, এমনকি নিজের স্বপ্ন, নিজের লক্ষ্যের জন্য পাগল হয়ে যেতে হবে। কাজ করতে করতে কাজের প্রতি ভালোবাসা আনতে হবে। তাই বলছি, যদি পরিশ্রম না করো, যদি মেহনত না করো, তাহলে সন্দেহ করো যে আমি পারবো না, আমার স্বপ্নগুলো পূরণ হবে না, মনে হয় হবে না, তখন সন্দেহ করো। কিন্তু যখন তুমি পরিশ্রম করছো, যখন তুমি চেষ্টা করছো, যখন তুমি 100% দিচ্ছ, তখন সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের বিষয়ে কখনো নেগেটিভ ভাববে না। ওই যে বলছি না যে পরিস্থিতি আসবে, সিচুয়েশন আসবে, মনে হবে যে হবে না, এই যে ধারণা, হবে না, পারবো না, সম্ভব না, বা এতটা কিভাবে সম্ভব, এত কিছু কিভাবে সম্ভব, এই ধরনের নেগেটিভ চিন্তা করা যাবে না। যখন তুমি পজিটিভ চিন্তা করবে, তখন তোমার লাইফে পজিটিভ কিছুই ঘটতে থাকবে। তাই সর্বদা নিজের বিষয়ে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। আমার দ্বারা হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি করে দেখাবো, এই চিন্তা ভাবনাগুলো ডেভেলপ করতে হবে। তারপরেই না তুমি তোমার জীবনের সবকিছু অ্যাচিভ করতে পারবে। তোমার কাছে অনুরোধ করব, চোখ কান বুজিয়ে একটা নির্দিষ্ট সময়সীমা তৈরি করো তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য পূরণের উদ্দেশ্যে, এবং সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজের সবকিছু লাগিয়ে দাও, পরিশ্রম করো, সফলতা অর্জন করো, নিজের কাজের পিছনে পাগল হয়ে যাও। দেখবে আত্মবিশ্বাস তৈরি হবে এবং সেই সব কিছু হবে যেগুলো তুমি কল্পনা করতে।